হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের লজিক ক্লাসে আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ের অধ্যায় থেকে, যে নিরপেক্ষ বচনগুলির যুক্তিবিজ্ঞানসম্মত আকারে সাজিয়ে মূর্তি আর সংস্থান উল্লেখ করে কিভাবে বৈধতা বিচার করতে হয়। এর আগের ক্লাসে 5টা নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবং 2টো উদাহরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ক্লাসে আলোচনা করব, কিছু উদাহরণ আলোচনা করব, যে কিভাবে তাদেরকে সাজিয়ে বিভিন্ন পদ চিহ্নিত করে কিভাবে বৈধতা বিচার করতে হয়। তা তোমরা যারা পারো না তারা অবশ্যই ক্লাসটি দেখো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব সহজে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করতে পারবে। দেখো, উদাহরণ নম্বর 3, কেবলমাত্র অসৎ লোকেরা ভীরু, তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন। তাহলে প্রথম কাজ কী হবে? সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? দেখো, অতএব আছে, তাহলে আমরা জানি অতএব থাকলে তার পরের বাক্য কী হবে? সিদ্ধান্ত হবে। তাহলে এটা সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব, এলেপ করে। কী বচন হবে? তিনি অসৎ নন, তাহলে ই বচন হবে। তিনি নন অসৎ। তাহলে দেখো, দুটো পদ পেলাম আমরা। একটা পেলাম সিদ্ধান্তের উদ্দেশ্য পদ, যাকে আমরা পক্ষপদ বলি, এস দ্বারা চিহ্নিত করব, আর বিধেয় পদ, যাকে আমরা সাধ্যপদ বলি, যাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার খুঁজবো এই তিনি আর কোন বাক্যে আছে। দেখো, তিনি আছে, তিনি ভীরু নয়, তাহলে এটা হচ্ছে অপদান আশ্রয় বাক্য হবে। কি বচন হবে? ই বচন। নন আছে, তিনি নন ভীরু, পাশে ব্যক্তি লিখব। তাহলে বচন কি হলো? তিনি নন ভীরু ব্যক্তি। আর কোন বাক্য বাকি আছে? কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু। দেখো, কেবলমাত্র আছে, তাহলে এই যে বাক্যটা, এটা প্রধান আশ্রয় বাক্য হবে, কিন্তু বচন যখন করব তখন উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে। কেন? কেননা কেবলমাত্র আছে। কি বচন হবে? এ বচন। যে সকল, দেখো উদ্দেশ্য কী ছিল? অসৎ, আর বিধেয় কী ছিল? ভীরু। কিন্তু যখন বচন করবে তখন কী হবে? স্থান পরিবর্তন করবে। তাহলে সকল ভীরু ব্যক্তি হয় অসৎ। তাহলে সাজানো হয়ে গেল। এবার চিহ্নিত করব। তিনি পক্ষপদ এস, অসৎ সাধ্যপদ পি, ভীরু ব্যক্তি হেতুপদ ভীরু ব্যক্তি। এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো, নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম, যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো, বিশেষ বচন হয়নি। 3 নম্বর নিয়ম দেখব যে প্রত্যেকটি ন্যায় 3টি পদ থাকবে। দেখো, 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখব যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে 4 নম্বর নিয়ম ছিল যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো, হেতুপদ ভীরু ব্যক্তি দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো, পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ দেখো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো, নিয়ম মানেনি। নিয়ম কি বলছে? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এটা হয়েছে, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ। যেহেতু সাধ্যপদ, তাহলে অবৈধ, সাধ্য দোষ। আমরা মূর্তি আর সংস্থান আঁকবো না, যেহেতু আমরা প্রথমে নিয়মগুলো করছি। 10টা নিয়ম হয়ে যাওয়ার পরে
যখন নিয়ম মানবে তারপরে আমরা মূর্তি আর সংস্থান বের করব। তাহলে প্রথমে তোমরা কি লিখবে, ব্যাখ্যা বলে লিখবে। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা লিখবে এইভাবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ সাধ্য দোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা সাধ্য পদ অসৎ ব্যক্তি প্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের ই বচনের বিধিও স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে নিরপেক্ষ ন্যায়ে ফুল নাম্বার তোমরা পাবে। দেখো পরের উদাহরণ 4 নম্বর, সত্যবাদীরা সাধারণত সৎ, সৎ ব্যক্তিদের অনেকেই সুখী, সুতরাং সত্যবাদীরা সাধারণত সুখী। তাহলে প্রথম কাজ কি, সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা, সুতরাংয়ের পরের বাক্য, সত্যবাদীরা সাধারণত সুখী। কি বচন হবে, দেখো সাধারণত আছে, যেহেতু সদার্থক আছে আই বচন হবে, তাহলে এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো সত্যবাদী হয় সুখী। দেখো পাশে আমরা ব্যক্তিও লিখতে পারতাম, লিখলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো সত্যবাদী আর কোন বাক্যে আছে। দেখো সত্যবাদীরা সাধারণত সৎ, দেখো প্রথম বাক্যে আছে আর সাধারণত আছে, তাহলে এটাও আয় বচন হবে। কোনো কোনো সত্যবাদী হয় সৎ ব্যক্তি লিখলাম পাশে। দেখো আর বাকি আছে সৎ ব্যক্তিদের অনেকেই সুখী, দেখো অনেকেই আছে, তাহলে সদার্থক আছে আয় বচন হবে। কোনো কোনো সৎ ব্যক্তি হয় সুখী। দেখো এবার চিহ্নিত করব, সত্যবাদী পক্ষপদ এস, সুখী ব্যক্তি মানে সুখী সাধ্যপদ পি আর সৎ ব্যক্তি। দেখো সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো নঙর্থক বচন হয়নি। 2 নম্বর নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো এখানে বিশেষ বচন হয়েছে, কারণ আয় বচন আর ও বচন বিশেষ বচন, তাহলে দুটোই আয় বচন হয়েছে, প্রধান আশ্রয় বাক্য আয় বচন, অপ্রধান আশ্রয় বাক্য আয় বচন। তাহলে নিয়মে কি বলছে যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ এবং দুটি বিশেষ আশ্রয় বাক্যজনিত দোষ। তাহলে তোমরা ব্যাখ্যা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং দুটি বিশেষ আশ্রয় বাক্য জনিত দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, এই নিয়ম মানা হয়নি, কেননা প্রধান আশ্রয় বাক্য ও অপ্রধান আশ্রয় বাক্য উভয়ই বিশেষ বচন হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা লিখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।